বদ্ধ পরিবেশে একটা ব্যবসা গন্ধ বাড়ছে, যেন বাতাসও থমকে আছে। নিঃশ্বাস নেওয়াও ভারী লাগছে। ঠান্ডা লোহার চেয়ারে দড়ি দিয়ে বাঁধা পড়ে আছে এসা। হাত পা নড়াতে পারছে না, শরীর জুড়ে ব্যথা। মাথাটাও ভারী লাগছে, যেন কয়েক ঘন্টা অচেতন ছিল। চোখ মেলে ধীরে ধীরে সামনে তাকাতে এসে দেখতে পায় এক চেনা মুখ, মেহরাজ। প্রথমে বুঝতে পারেনি, কয়েকবার চোখের পলক ফেলে তারপর ঠিকই চিনে ফেলেছে। পাশেই একজন কাজী দাঁড়িয়ে, আরেক পাশে মেহেরব। শুক্রবার দিন মাদ্রাসার আলেমরা একটা বৈঠকে ডেকেছেন কিছু তাফসির করতে। এশাকেও যেতে হয়। মেহনুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো আর পারবে না যেতে। তাই এসে একাই এসেছে মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসায় আর পৌঁছাতে পারে না। কয়েকজন নারী এসে জোর করে গাড়িতে তুলে নেয় ও মুখে কাপড় বেঁধে দেয়। এখন আর তার জ্ঞান ফিরে, আর এখনই জ্ঞান ফিরে চোখ খুলে সামনে স্পষ্ট দেখতে পায় মেহরাজকে। প্রথমত চিনতে পারছিল না, কয়েকবার তাকিয়ে ঠিকই আন্দাজ করে নেয় এটা মেহরাজ। এসা ঘুমিয়ে ওঠে, অস্পষ্ট স্বরেই গলায় বলে, কি হয়েছে রে বাবা? আমায় তোমরা এখানে এত খাতির যত্ন করে বসিয়ে কেন রেখেছ? মেহরাজ এশার গলা শুনি এশার পানে তাকিয়ে বলে, তোমায় বিয়ে করবে বলে। এমন কথা শুনি এশার হুঁশ উড়ে যায়। থমকে গিয়ে এক পলক মেহরাজের পানে তাকায়, ফের মেহরুবের দিকে তাকিয়ে বলে, বাবা মেহরুব, তোমার ভাই এসব কি বলছে? আমায় বিয়ে করবে মানে? মেহরাজ এক সিলতে হেসে বলে, আমার বোনকে যেমন তোমার ভাই কলঙ্কিত করেছে, তোমাকেও আজ আমি পদে পদে কলঙ্কিত করব ঈশা তালুকদার। এশা মেহরাজের কথা শুনে ভয় পায় না, উল্টো তাচ্ছিলের হাসি দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকো বাবা মেহরাজ, তুই ভুলে যাস না এহসান তালুকদারের বোন আমি। মেহরাজ কোনো কথাই বলে না, চুপচাপ নিজের পিস্তল বের করে এশার কপালে ঠেকিয়ে বলে, মা, এসা বউ হবে একটু পর তুমি আমার, তাই বাবাটা সাথে লাগিও না। এসব পিস্তল দেখে বেশ ঘাবড়ে যায়। যদি চালিয়ে দেয় মেহরাজ। মেহরাজ এশাকে দেখতে পারছে না, দেখবি কি করে? সম্পূর্ণ সহি পর্দা করা। তবে বুঝতে পারছে এশা ঘাবড়ে গেছে। মেহরাজ এটা বুঝতে পেরে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে, শুরু করুন। কাজী সাহেব বলেন, জি শুরু করব। দেনমোহর কত দিব? মেহরাজ মেহরুবের দিকে তাকিয়ে বলল, যতই হোক ও তো আমার সাথেই থাকতে হবে এই জীবন, তাই কত দেওয়া যায় দেনমোহর বলতো? মেহরুব একটু ভেবে বলে, 20 দিয়ে দাও। মেহরাজ এক ফলক এশার পানে তাকিয়ে কাজীকে বলল, 20 লক্ষই দিয়ে দেন। কাজী মাথা নাড়িয়ে লিখতে শুরু করলো। এশা আমতা আমতা করে বলল, মেহরাজ, এটা ভুল করছ। এর জন্য কিন্তু তোমায় মৃত্যুর চেয়ে বড় শাস্তি পেতে হবে। ভালোই ভালোই আমাকে ছেড়ে দাও। মেহরাজ বলে ওঠে, আমার কোনো মরণের ভয় নেই। তোমার বাইজের নরপশু, ওটা আমি জানি। তাও শেষ চেষ্টা করলে ক্ষতি কি? এসে মেহরাজকে বলে, যত যাই করো, মেহিনুর শুধু আমার ভাইজানের। আমায় মেরে ফেললেও তুমি মেহিনুরকে পাবে না। আর ফেরত ভাতিজা। মেহরাজের খুব রাগ হয় এশার এমন কথায়। পিস্তলের ট্রিগারে শক্ত করে আঙ্গুল রেখে বলে, আমি কোনো দিক থেকে তোমার ভাতিজা হই? হ্যাঁ, এই দেশেরই না আমি? আর আমার বোনকেও আমি নিজের কাছে নিয়ে নিব, আর তোমাকেও নিজের অর্ধাঙ্গিনী করে আমার করে রাখব। এসে আবার কেঁদে ওঠে আর বলে, দেখো, আমি সাদামাটাভাবে চলি, দয়া করে আমার জীবনটায় নোংরা খেলায় শেষ করো না। মেহরাজ তিক্ত হেসে বলল, আমার বোনও তো সাদামাটা ছিল, কিন্তু তাও তোমার ভাই আমার বোনকে নিজের নোংরামিতে ফাঁসিয়েছে। এশা কিছুটা চিৎকার করে বলে ওঠে, আমার ভাইজান মেহনুরকে ভালোবাসে, তাই তো বিয়ে করেছে। কিন্তু তুমি কেন এমন করছো? শুধু প্রতিশোধ নিতে? সি। মেহরাজ বলে, সমস্যা কি? তোমার ভাই আমার বোনকে ভালোবেসে বিয়ে করছে, আর আমি তোমাকে বিয়ের পর ভালোবাসবো, হবে তো? এশা এত বিকৃত কথা শুনে চিৎকার করে বলে, আমি তোকে বিয়েই করব না, মরে গেলেও করব না। কাজী মেহরাজকে একটা পেপার এগিয়ে দিয়ে বলে, সই করুন উভয়জনে। মেহরাজ পেপারটা হাতে নিয়ে একটু দেরি না করে বিসমিল্লা বলে সই করে দেয়। তারপর এশার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও চুপচাপ সই করে দাও। এশা মেহরাজের কথায় তাচ্ছিল্য করে বলে, স্বপ্ন? দেখ বাবা তুই, এটা স্বপ্নতেই সম্ভব। এ বাবা ডাকটা শুনে মেহরাজের ভীষণ রাগ হয়। এক লাফে চেয়ার থেকে উঠে উক্ত চেয়ারে জোরে লাথি মেরে এশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এশার বাচ্চা, যদি আর একটা শব্দ ব্যয় করিস তো তোর জানাজা পড়বে এখানে। চুপচাপ সই করে নে আর আমার বেগম হয়ে যা। মেহরাজের এমন রাগ দেখে এশা ভয় না পেয়ে উল্টো তাচ্ছিল্য করে বলে, যা ইচ্ছে করে নে বাবা, আমি এটা করব না। মেহরাজ নিজের পিস্তল বের করে বসে থাকা কাজের মাথায় ধরে দাঁত চেপে বলে, যদি সই না করিস তো এটাও যাবে, সাথে তুইও। এশার এখন ভয় লাগে,
কারণ পুরুষ মানুষের বিশ্বাস নেই, কি থেকে কি করে ফেলে জানি না। নিজের জন্য ভয় লাগছে না, এশার কাজের জন্যই ভয় লাগছে। এশা কাপা গলায় বলে, দাও। মেহরাজ মেহরুবকে ইশারা করতে মেহরুব মাটিতে পড়ে থাকা বিয়ের রেজিস্ট্রি পেপারটা এশার হাতে তুলে দেয়, সাথে একটা কলম। এশা সই করতে নেয়, কিন্তু ওর হাত কাঁপতে থাকে, ভয়াবহ কাঁপতে থাকে। এশা কোনো রকমে কলম বসাতেই পারছে না কাগজে। মেহরাজ এশার এত সময় নিতে দেখে ধমক দিয়ে বলল, কি হলো, এত দেরি হচ্ছে কেন? এশা মেহরাজের ধমকে কেঁপে ওঠে। বোকার মতো মেহরাজের দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বলে, এক কাজ করো, বিয়েটা যেহেতু তুমি নিজের প্রতিশোধের জন্যই করছো, তাই আমার সইটা তুমিই করে নাও। আমার হাত অবশ হয়ে গেছে, সই করতে পারছি না। এশার এমন কথা শুনে মেহরাজ মেহরুব দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। মানে সে নিজেই নিজেকে বিয়ে করবে? মেহরাজ এশাকে এবার ধমক দিয়ে বলে ওঠে, সাইন করবি না? কাজে কি উড়িয়ে দেব? মেহরাজের কথায় কিছুই আর বলে না। এশা চুপচাপ কাগজে সই করে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজের সইটা শেষ করে মাথা নিচু করে রাখল। মুহূর্তেই কাগজটা মেহরাজের হাতে চলে যায়। মেহরাজ সেই কাগজ সামনে ধরে এক তৃপ্ত হাসি হাসল, যেন সে কোনো জয়ের মুকুট পরেছে। কাজী সাহেব তখন তার ধীমান আওয়াজে বলল, কবুল বলুন মা। এসে আবার সোজা দাঁড়িয়ে যায় এবং কাজী সাহেবকে এক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব কবুল বলার প্রয়োজন নেই। ওর কাজ ছিল আমাকে বিয়ে করা, সে তো করেই নিয়েছে, প্রতিশোধ পূর্ণ করে নিয়েছে। এশার কথা শুনে কাজী সাহেব কিছু বলার আগে মেহরুবের দিকে তাকায় এবং রেগে গিয়ে বলে, এশা, এবার আমাকে বাড়ি যেতে দাও। তোমার ভাই তো বিয়ে করে নিয়েছে, সব তো শেষই হলো। মেহরাজের চোখের আগুন যেন আরও জ্বলে ওঠে, তার মনের অন্ধকার আগুন বেমালুম জ্বলে ওঠে। সে ধমক দিয়ে বলে, সব তো শেষ হয়নি। তোমায় বিয়ে করে নিয়ে 4 বাচ্চার মা যতদিনে না বানাচ্ছি, ততদিন কিছুই শেষ হবে না। এসে এটা শুনেই থমকে যায়। সে এক মুহূর্তের জন্য কিছু বলার সাহস পায় না। তার চোখ বড় বড় হয়ে যায়, যেন তাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে বুঝতে হচ্ছে। মেহরাজের কথা শুনে তার মাথা একেবারে খারাপ হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে মেহরাজ এমন কিছু বলবে। এটা কি বলছে সে? সে মনে মনে নিজেকে প্রশ্ন করে, কি এক অদ্ভুত শর্ত দিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম শুধু বিয়ে করেই ছেড়ে দিবে, কিন্তু এটা কি হচ্ছে? এশার চোখে চরম শঙ্কার হতাশার ছায়া জলকাতে থাকে। তার কপালে কুণ্ডলি পাকানো শোকের রেখা স্পষ্ট হয়ে ওঠে। এশাকে অনেক ভয় দেখিয়ে শেষ পর্যন্ত বিয়ে করে নিয়েছে মেহরাজ। বর্তমানে ওকে নিয়ে একটা রিসোর্টে উঠেছে, কিন্তু এশার জ্ঞান নেই, অজ্ঞান করেই নিয়ে এসেছে। রিসোর্টের রুমে এসে এশাকে বিছানায় শুইয়ে দিয়ে গোসল করতে যায় মেহরাজ। গোসল সেরে এসে যখন কক্ষে প্রবেশ করে, তখনই ও চোখ পড়ে ঘুমন্ত ঈশার দিকে। রিসোর্টের একজন মেয়ে কর্মীকে বলেছিল যেন ঈশার বোরকাটা খুলে দেয়। ঈশার পরনে হালকা নীল রঙের একটা 3 পিস। বিছানায় শুয়ে আছে ও, নিস্তব্ধ আর কোমল। নিঃশ্বাসের উঠা নামায় বুকের কাপড় সামান্য কাঁপছে। মেহরাজের দৃঢ় পায়ে চুলের পানি মুছতে মুছতে এগিয়ে আসে ঈশার দিকে। ওর ভিতরে একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে। এই মেয়েটাকে ভয় দেখিয়েছে, কাঁদিয়েছে, জোর করে নিজের অধিকারে নিয়েছে, তবুও কেন এত শান্ত, এত কোমল লাগছে ওকে। একটা দীর্ঘশ্বাস নেয় মেহরাজ, তারপর দপ করে পাশে বসে পড়ে। এবার স্পষ্ট দেখতে পায় ও, উজ্জ্বল শ্যামবর্ণের তার বেগম, গালে টোল পড়ার মতো একটা কাটা দাগ। দেখে মনে হচ্ছে ঘুমের মধ্যেই যেন মুচকি হাসছে, যেন কোনো স্বপ্ন দেখছে, কিংবা হয়তো কেবল ওর মনের মায়ায় এমনটা মনে হচ্ছে। মেহরাজ ঈশাকে দেখে নিজের অজান্তেই ফিসফিস করে বলে, এত মায়াবতী একজন তোর কপালে থাকবে, সেটা কল্পনারও বাহিরে মেহরাজ। দেখ কত ভয়ঙ্কর সুন্দর তোর বেগম। তুই সব দিক থেকেই জিতে গেছিস, বোনকেও পেয়ে যাবি, সাথে এত সুন্দরী বউ তো ফ্রি। নিজেই নিজেকে এসব বলে আপন মনে হাসে মেহরাজ, কিন্তু হাসিটা আর বেশি স্থায়ী হয় না। বুকের কোথাও যেন একটা খসখসে কাটা বিঁধে যায়। ঈশাকে দেখবে একবার মনে হয় ওকে আঘাত দেওয়া ঠিক হচ্ছে না, আরেকবার মনে হয় ওর হাতেই তো নিজের জীবন সঁপে দিয়েছে। তারপর কি একটা মনে করে যেন ঠোঁট কামড়ে হেসে নিজের ফোনটা হাতে নিয়ে ঈশার পাশে বসে। ঈশার পাশে বসে কিছু মুহূর্ত ওর দিকে এক দুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর মলিন গলায় বলে, মাফ করো, আমি চাই না কখনোই কোনো নারীকে অসম্মান করতে, কিন্তু এটা করতেই হবে। সেই মুহূর্তে ঈশার হাত মৃদু কেঁপে ওঠে। মেহরাজের বুকের ভিতর দপ করে ওঠে। এসে কি জেগে গেল? ও কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। না, এসে এখনও গভীর ঘুমে, কিন্তু মেহরাজের হাত কাঁপতে শুরু করছে। মনে হচ্ছে কোনো অজানা এক ভয় ওকে জড়িয়ে ধরেছে।
এশাকে আঘাত দিতে গিয়ে কেন যেন নিজেই আঘাত পাচ্ছে মেহরাজ। মেহরাজ কাঁপা হাতে এশার শরীর থেকে আলতো করে কামিজ সরিয়ে নেয়। তারপর কিছু ছবি তুলে নেয়। ছবি তোলা শেষ হতে সাথে সাথে এশার জামা ঠিক করে দেয়। নিজের উপর ঘৃণা লাগছে মেহরাজের এসব কিছু করতে, কিন্তু এটাই একমাত্র পথ এহসানকে থামানোর, নয়তো এহসান ওকে এই দুনিয়ায় থাকতে দিবে না। মেহরাজ নিজের ফোন পাশে রেখে ধীরে ধীরে এগিয়ে যায় এশার দিকে এবং ওকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ওর দিকে ঝুঁকতে থাকে। ঠিক তখনই এশার জ্ঞান ফিরে। চোখ খুলে মেহরাজকে নিজের এত কাছে দেখে এশা কি চমকে যায়। মুহূর্তে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর কিছু বুঝে উঠতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দেয় মেহরাজের গালে আর চিৎকার করে বলে, আমার অনুমতি ছাড়া আমাকে দেখার অধিকার কে দিল? নরম হাতের হঠাৎ গরম থাপ্পড় খেয়ে মেহরাজ এশার থেকে ছিটকে সরে যায় আর নিজের গালে হাত বুলাতে বুলাতে বলে, ভালো করে বললে পারতে না? এসে এসবে পাত্তা না দিয়ে যখন নিজের গায়ের ওড়না দেখতে পায় না, তখন বিশ্রীভাবে রেগে বলে, এই কাপুরুষ, আমার ওড়না কই? হ্যাঁ, আমার বোরকা কেন খুলেছিস? এশার এমন গালাগালি শুনেই মেহরাজ বেশ চটে যায়। মেয়ে মানুষ হয়ে এত গালাগালি কেন করবে? সে তো ছেলে মানুষ হয়েও এত গালাগালি জানে না। মেহরাজ রেগে গিয়ে এশার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে আর বলে, আর একটা গালি দিলেই তোমার সাথে আমার হয়ে যাবে একটা। আর তোমার বোরকা কেন? সব খোলার অধিকার আমি পেয়ে গেছি, বুঝতে পেরেছ? এশার আগে দাঁত চেপে বলে ওঠে, মালের অধিকার পেয়েছে তুমি? জোর করে বিয়ে করেছিস? আমি এই বিয়ে মানি না। তুই আমায় কেন দেখলি? হ্যাঁ বল। আমার মাহরাম ছাড়া আমায় কেউ কখনো জীবনে দেখেনি, তাহলে এত বড় দায় আমার গায়ে কেন দিলি তুই? মেহরাজ রেগে ফুঁসে বলে ওঠে, তোমার মাহরামদের বড় মাহরামই আমি, তাই এত দায় একে দেওয়ার কিছুই নেই। আর একটা গালি দিলে মুখ ভেঙে দিব, অসভ্য মেয়ে। এসে মেহরাজের চোখে চোখ রেখে বলে, তুই কি আমার মুখ ভেঙে দিবি? হ্যাঁ, তোর অস্তিত্বই তো আমি মুছে দিবে আমার ভাইজান। শুধু জানুক তো একবার, তুই কাপুরুষ, এত বড় কাপুরুষই করেছিস। মেহরাজ তাচ্ছিলের হাসি দিয়ে এশার উপর ঝোঁকে। বিছানা থেকে নিজের ফোনটা হাতে নিয়ে সে ছবিগুলো এশার সামনে ধরে ধরে। এশার হাত পা কাঁপতে থাকে। যদিও ছবিগুলো অতটা খারাপ না, তার বোরকা নেই, হালকা পেট দেখা যাচ্ছে, বুকে ওড়না নেই। এশার কাছে এর চেয়ে খারাপ কিছু আর হতেই পারে না। এশা নিজের মুখ চেপে ধরে নিজের এমন অবস্থা দেখে মেহরাজ তাচ্ছিল্য করে বলে ওঠে, মেয়ে, তোমার ভাইজান আসলে যদি যেতে চাও তো এই ছবিগুলো আমার সাথে সাথে আমার বিদেশি যত ফ্রেন্ড আছে তারাও দেখবে, আর মনে রেখো সাথে সারা দেশও দেখবে। এশা নিজের মুখ চেপে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু হতভম্ব হয়ে একবার মেহরাজের দিকে তাকায় তো একবার নিজের ছবির দিকে। এশা ঠিক থাকতে পারে না, ডুকরেই কেঁদে বলে, কি করে পারলে এমন কিছু ভাবতে? আমার মতো তোমারও তো একটা বোন আছে, তুমি কি একবারও ভাবনি সে যদি এমন কিছু শিকার হতো তার কেমন লাগতো? মেহরাজের খুব খারাপ লাগে এশার এই অবস্থা দেখে। সে সত্যিই এমন কিছু করতে চায়নি, কিন্তু এশাকে নিজের করে নেওয়া, সাথে মেহনুরকে ফিরিয়ে নিতে এটা প্রয়োজন। মেহরাজ এশাকে শান্ত গলায় বলে, তোমার ভাইজানের থেকে আমার বোন হয়তো এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে। এশা ফুঁফিয়ে কেঁদে ওঠে বলে, আমার ভাইজান মেহনুরকে হয়তো এখনও ভালো মতো ছোঁয়ে নয়, আর এত বড় অপবাদ দিচ্ছ তুমি? মেহরাজ রাগে ফেটে পড়ে বলে, তুমি কি তাদের কক্ষে প্রবেশ করে দেখেছ যে এত সাফাই গাইছ? এশা কান্না করতে করতে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে বলে, মেহনুরের কাপড় বদলানোর প্রয়োজন হলে ভাইজান সবসময় আমায় নিয়ে যেত, আমি তাকে বদলে দিতাম। এসব কিছুই ভাইজান তোমার বোনের সাথে করেনি, সে তো যত্নের চেয়েও যত্ন রেখেছে। মেহরাজ চমকে গিয়ে বলে, তাহলে আমার বোন তোমার ভাইয়ের বাচ্চার মা হলো কিভাবে? এশা চোখের জল মুছে মাথা নাড়িয়ে বলে, এসব মিথ্যে, এসব কিছুই হয়নি। মেহনুর আমায় সব বলে, সব মিথ্যে। এ বলে এশা নিজের কপালে চাপড়ে কেঁদে ওঠে। অন্যের বোনকে তার ভাইজান জোর করে বিয়ে করেছিল, আর আজ একই ঘটনা তার সঙ্গে আরও নির্মমভাবে ঘটল। তার শ্লীলতাহানি পর্যন্ত হয়ে গেছে। এশাকে এমন অবস্থায় কাঁদতে দেখে মেহরাজ ওকে বুঝিয়ে বলতে নেয়, দেখো তুমি যতটা খারাপ। আর কিছু বলতেই পারে না মেহরাজ, সাথে সাথে তার গালে আরেকটি থাপ্পড় পড়ে যায় এশার নরম হাতের। এশা দাঁত চেপে চিৎকার করে বলে ওঠে, ভাইজানরা তোদের এমনি এমনি কাপুরুষ বলে না, তোদের আমলেই তোদের কাপুরুষ বলে। কাপুরুষের দল, লজ্জা করলো না এমন নিজ কাজ করতে? এর চেয়ে তুই আমাকে মেরে ফেল, এটাই ভালো হবে, তাও আমার ইজ্জত নিয়ে খেলিস না। মেহরাজ আবার রেগে গিয়ে এশা দুবাহু শক্ত করে ধরে বলে, তোমায় তো মারবো না,
তোমায় সারা জীবন রেখে দিব, আর গোটা জীবন তোমার ইজ্জতের অধিকার হয়ে বাঁচব। এশার রাগে ঘৃণায় গা জ্বলে উঠেছে। সে নিজেকে সারানোর চেষ্টা করে চিৎকার করে বলে, আমায় সুবিনা বলে দিলাম। স্যার বলছি, স্যার। মেহরাজ দাঁত চেপে এশার বাহু আরও শক্ত করে ধরে একটানি নিজের মুখের সামনে নিয়ে এশার চোখে চোখ রেখে বলে, তোমায় শুধু শুবই না, তোমার সঙ্গে কিছু আলাদা মুহূর্ত কাটাবো আজ এই রাতেই। এশা তালুকদার। এশার শরীর রাগে কাঁপতে থাকে, ঠোঁট চোখ মুখ সব কিছু রাগে জ্বলসে যেতে থাকে। এশা কাঁপতে কাঁপতে বলে, এসবের সাহসও করিস না, নয়তো অকালে অপ্রস্তুতভাবেই প্রাণ দেবী। মেহরাজ এসবে পাত্তাই দিল না, উল্টো নিজের ঠোঁট ডুবিয়ে দেয় এশার কাঁপতে থাকা ঠোঁটে, আর তার স্বাদ নিতে থাকে। জীবনের প্রথম কোনো মেয়েকে এভাবে আঁকড়ে ধরল মেহরাজ, আর সে মেয়েটাই তার স্ত্রী। এশা নিজেকে ছাড়াতে না পেরে খাপলে ধরে মেহরাজের দুকাত, নিজের দুহাত দিয়ে, কিন্তু মেহরাজ তাতে দমে না, বরং আরও শক্ত করে আঁকড়ে ধরে এশার অদরখানা। এশার চোখ দিয়ে স্রোতের মতো পানি ঝরছে, আর নিজের ভাগ্যকেই সে দোষ দিচ্ছে। কেন এই বংশে জন্ম নিলাম? যদি এই বংশে জন্ম না নিতাম তাহলে এমন কিছু শিকার হতাম না। এশা থেকে নিজেকে সামলে সরে আসে মেহরাজ, তারপর হেসে ঠোঁটে এক সিলতে হাসি টেনে এশার ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলে, এই অদরখানা এখন থেকে আমার দখলে নিলাম। যখন ইচ্ছে তখন আমার আওতায় থাকবে তোমার এই অদর। মনে রেখো মেয়ে। এশার কিছুই বলে না, পাথরের মতোই চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তারপর আগের মতোই বালিশে মাথা রাখে। নিজেকে পুতুল মনে হচ্ছে, প্রাণহীন পুতুল। এশাকে এভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে মেহরাজ উঠে গিয়ে ওর মাথার পাশে বসে, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পিস করে বলে, মনে রাখো মেয়ে, তোমার ভাইজান হয়তো কিছু সময়ের মধ্যেই চলে আসতে পারে আমাদের খোঁজ নিতে। তবে তুমি যদি কোনো চালাকি করো তাহলে তোমার ছবিগুলো কিন্তু রয়েছে আমার কাছে। এশা শুধুই শুনে, কিন্তু কিছুই বলতে পারে না, চুপ করে থাকে শুধু। মেহরাজ নিজের দুহাত এশার বাহুতে রাখে, তারপর হালকা ঝুঁকে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে এশার ডান গালে নিজেরা গাল বসিয়ে দেয়। এশা কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর বাজে পরিস্থিতিতে পড়ে ভয়ে নিজের এক হাতে বিছানার চাদর আর অন্য হাতে নিজের হাঁটু খামছে ধরে। মেহরাজ নিজের গাল এশার গাল বরাবর স্পর্শ করিয়ে বলে, মনে রেখো, তুমি কিন্তু এখন থেকে আমার স্ত্রী, তাই ভুলেও বাইজানের সাথে যেতে নিও না, নয়তো। এসে আবার মুখ খুলে বলে, নয়তো কি আমায় নিজের বিদেশি বন্ধুদের কাছে বিক্রি করে দিবে? মেহরাজের ভিতরে ধক করে ওঠে। সে ভালো করেই বুঝতে পারে এশা তাকে ঠিক কতটা ঘৃণ্যভাবে নিচু চোখে দেখছে। মেহরাজ এশার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, না, তবে বিক্রির যে কাজটি ভেবেছ সেই কাজটি আমি নিজে স্বয়ং সম্পন্ন করব। এশা তীব্র ঘৃণায় কেঁপে ওঠে, তারপর কঠিন গলায় বলে, ভোগ করা শেষে তালাক দেবে আমাকে? মেহরাজ এবার এমন উক্তি শুনে হেসে একইভাবে এশার গালে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে বলে, তুমি স্ত্রী হও আমার, আর স্ত্রী ভোগের পাত্রী নয়, ভালোবাসার পাত্রী হয়, তাই ইহকালে তোমাকে তালাক দেওয়া অসম্ভব। এশার কোনো কথাই বলে না, চুপ হয়ে যায়, যেন পুরো ভেতরটা ফাঁকা হয়ে গেছে, কোথাও প্রাণ নেই। মেহরাজ এশাকে ছেড়ে দেয় না, বিছানার এক পাশে শুয়ে পড়ে। শুধু পাশেই শোয় না, এশাকে শক্ত করে আঁকড়ে ধরে, পিছন থেকে ওর গাড়ে মুখ বুজে পিষপিষিয়ে বলে, একদম নড়ো না, জীবনের প্রথম আমি নারীর সংস্পর্শে এসেছি, তাই আমায় তোমায় হারিয়ে যেতে দাও। এসে আবার চিৎকার করে ওঠে। মেহরাজের হাত খাবলে ধরেই বলে, আমায় স্যার, কাপুরুষের কাপুরুষ, স্যার বলছি, নয়তো থাপড়িয়ে গাল লাল করে দেব। মেহরাজ এশার এমন গালি শুনে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, ওর গাড়ে মুখ ডুবিয়ে দিতে দিতে বলে, চুপচাপ শুয়ে থাকো মেয়ে, নয়তো আমি আমার পুরুষত্ব দেখিয়ে দিব। এশা চটপট করতে করতে কান্নায় ভেঙে পড়ে, স্যার আমায়, আমার ঘৃণা করছে, তোর হারাম স্পর্শ আমায় ছুঁয়েছে, স্যার বলছি। মেহরাজ এবার আর না পেরে এশাকে একটানে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এশার চোখের পানি নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়, তারপর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই এশার বুকে মাথা গুঁজে দেয় মেহরাজ। এশা মেহরাজকে নিজে থেকে ছাড়ানোর জন্য ছটপট করে, কিন্তু মেহরাজ তাকে আরও শক্ত করে ধরে রাখে। এশা চিৎকার করে মেহরাজকে নিজে থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তা সম্ভব হয় না। মেহরাজ আরও শক্ত করে ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, বউ, এমন করো না, তোমার বুকেই তো আমার শেষ ঠাঁই। অন্যদিকে মেহনুর রান্নাঘরে ব্যস্ত। এহসান ঘুমিয়ে আছে, তার জ্বর কিছুটা কমেছে, এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তাই আজ আর কাজে যায়নি।
মেহনুর আস্তে আস্তে কক্ষে প্রবেশ করে। এহসানের প্রশস্ত মুখখানা দেখে বোঝা যায় সে গভীর ঘুমে তলিয়ে আছে। নিঃশব্দে বিছানার কাছে এগিয়ে যায় মেহনুর। বালিশের পাশ থেকে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের ফোনটি তুলে নেয়। ভিতরে এক অজানা ভয় কাজ করছে, কিন্তু তার সত্ত্বেও হাত কাঁপতে কাঁপতে ফোনের লক খুলে ফেলে। এহসান এত গভীর ঘুমে আছে যে কিছুই টের পেল না। ফোনটা হাতে নিয়ে মেহনুর রান্নাঘরে ফিরে আসে। বুকটা ধুকধুক করছে। দেরি না করে দ্রুত মেহরুবকে ফোন দেয়। সে ভেবেছিল হয়তো কিছুটা স্বস্তি পাবে, কিন্তু মেহরুব যা বলল তা শুনে যেন দম বন্ধ হয়ে এলো। বুকের ভিতরে এক অজানা শূন্যতা নেমে এলো। মেহরুব স্পষ্ট বলে দেয়, ঈশাকে বড় ভাইজান বিয়ে করেছে। এই এক বাক্য যেন পায়ের নিচের মাটি সরে গেছে। মেহনুর কিছুতেই মেনে নিতে পারছে না। কতটা ভয়ঙ্কর মৃত্যু দিবে এহসান মেহরাজকে। এহসান যদি জানতে পারে তাহলে কি করবে আল্লাহই জানেন। আর বেচারি এশার সাথেই বা কী ঘটল। জোর করে বিয়ে করা মানে কতটা যন্ত্রণা, কতটা নিঃস্ব হয়ে যায় একটা মানুষ, কতটা ঘৃণা জমে যায় অন্তরের গহীনে। মেহনুর সেটা খুব ভালো করেই জানে। কিন্তু এখন বড় প্রশ্ন, এহসান কি বাঁচিয়ে রাখবে মেহরাজকে যদি সত্যিটা জানতে পারে? মেহনুর সারা শরীর কাঁপতে থাকে। পায়ের নিচে জমিন যেন ধসে গেছে। চারপাশের পৃথিবী অন্ধকার হয়ে আসছে। রিসোর্টে যে কক্ষে এশাকে নিয়ে উঠেছিল মেহরাজ, সেই কক্ষের অন্য একটা চাবি দিয়ে প্রবল রাগে ফেটে পড়ে প্রবেশ করে এহসান। কক্ষ ঢুকেই মেহরাজকে দেখে যেন রক্ত টকবক করে পড়তে শুরু করলো তার শরীরে। তার আদরের ছোট বোন, তার কলিজার টুকরো, যে কিনা কোনো হারাম পুরুষের সামনে কখনোই মুখ প্রদর্শন করেনি, আজ এক পরপুরুষ তার বুকে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এহসানের দেহে যেন আগুন ছড়িয়ে পড়ে। শির দ্বারায় বরফ গলতে শুরু করলো ক্ষোভের তাপে। এক মুহূর্ত দেরি না করে বজ্রকণ্ঠে গর্জে ওঠে সে, কুত্তার বাচ্চা, তো সাহস হলো কি করে? এই দুনিয়া কাঁপানো চিৎকার শুনে এশার চোখ মুহূর্তেই খুলে যায়। সেও যেন তন্দ্রা থেকে বেরিয়ে আসে। যদিও পুরোপুরি জেগে উঠতে পারছে না, চোখের পাতা বাড়ি লাগছে, মাথাটা টুলছে, ঠিক যেন ঘোরের মধ্যে আছে। তার নিজের ইচ্ছাতে চোখ বন্ধ হয়নি, বরং তাকে জোর করে এই অবস্থায় রাখা হয়েছে। তার দেহ অবশ, কারণ তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। তবু এই চিৎকারে সে কিছুটা সংবিত ফিরে পেল। অন্যদিকে মেহরাজ তখনও এশার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে, কিন্তু সে জেগে আছে, সব কিছু শুনছে, সব বুঝতে পারছে। তবুও সে নড়ছে না, কিছু বলছেও না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরেছে এশাকে, যেন মৃত্যুর আগ পর্যন্ত মুহূর্ত তাকে ছাড়বে না। এহসান মুহূর্তের জন্য থমকে গেলেও তাতে কিছু যায় আসে না। সে কি বেঁচে থাকতে অন্য কোনো হারাম পুরুষ তার বোনের শরীর স্পর্শ করবে? অসম্ভব। ক্ষোভ আর ঘৃণার বিস্ফোরণে মেহরাজের দিকে ঝাঁপিয়ে পড়ে এহসান। নিজের শক্তিশালী বাহুতে মেহরাজের ঘাড় চেপে ধরে এক টানে টেনে বের করে আনলো এশার শরীর থেকে। এশা ছিটকে গিয়ে কাঁপতে লাগলো। সে ভয়ে কাঁপছে না, কাঁপছে আতঙ্কে। এহসান যদি সত্যি মেহরাজকে মেরে ফেলে? সে জানে মেহরাজ খারাপ নয়। মেহরাজ এসব করেছে নিজের বোনের জন্য, শুধুই মেহনুরের জন্য। সে জানে মেহনুরের দুই ভাই নিজেদের বোনের জন্য কতটা পাগল, কতটা উন্মাদ হতে পারে। এহসান রাগের জ্বালায় অগ্নিশর্মা হয়ে আছে। সে এক ঝটকায় মেহরাজকে ছিটকে সরিয়ে দিল। তারপরে ঈশার দিকে তাকিয়ে দেখে তার গায়ে ওড়না নেই। তার রাগ তখন চরম পর্যায়ে পৌঁছে যায়। নিজের শরীর থেকে চাদর খুলে এক ঝটকায় এশার গায়ে জড়িয়ে দেয়। তারপর রক্তাভ চোখে মেহরাজের দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এই সাহস পেলি কোথা থেকে তুই? এবার আর সহ্য করতে পারল না এহসান। মেহরাজের দিকে তেড়ে যেতে নিল, কিন্তু ঠিক তখনই এসা পাগলের মতো কাঁদতে কাঁদতে তার কোমর জড়িয়ে ধরে। এসা বিছানায় বসে কাঁদতে কাঁদতে নিজের শেষ শক্তি দিয়ে এহসানের কোমর জড়িয়ে ধরে আর বলে, ভাইজান, আল্লাহর ওয়াস্তে ওকে ছেড়ে দাও। ও খারাপ কিছু করেনি, নিজের বোনের জন্যই এসব করেছে। দয়া করে এমন কিছু করো না যাতে তোমার মেহনুর তোমায় চিরকাল ঘৃণা করে। মেহরাজ বিস্মিত হয়ে গেল। এই মেয়ে এটা কি বলছে? সে কি সত্যি তার জন্য প্রাণপণ আকুতি জানাচ্ছে? এহসানও থমকে গেল, কিন্তু এত সহজে শান্ত হওয়ার মানুষ সে নয়। সে এশার হাত সরিয়ে দিয়ে বিছানায় বসে এশার সামনে। তারপর এশার মাথা নিজের বুকে চেপে ধরে গভীর আদুরে গলায় বলল, কাঁদিস না, তোর ভাইজান এখনো বেঁচে আছে। বল, তোর সাথে কিছু খারাপ করেছে? বল, তোর ভাইজান আছে তোর জন্য। এহসান এশার গাল থেকে অশ্রু মুছে দিতে দিতে বলল, কাঁদবি না, কেঁদে নিজেকে দুর্বল করবি না। তুই এহসান তালুকদারের বোন, ভেঙে পড়া তোর জন্য নয়। প্রয়োজনে তুই নিজে ওকে কোপাবি, আমার বদলে। এ কথা শুনেই এশা আঁতকে ওঠে। সে এহসানের দুহাত শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলে,
না ভাইজান, তুমি ওকে মারবে না, ও কিছু করেনি আমার সাথে, আমি আমি ওর সাথেই থাকবো। এবারে এহসান ক্রোধে জ্বলতে জ্বলতে মেহরাজের দিকে তাকিয়ে বলল, তুই কি ভয় দেখিয়েছিস আমার বোনকে বলতো? মেহরাজ তার চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ভয়? আর তোমার বোন? অসম্ভব কথা বলছে এহসান তালুকদার। এহসান গর্জে ওঠে। সে তেড়ে গেল মেহরাজের দিকে, কিন্তু এসা আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠে বলে, ভাইজান, ও তোমার মেহনুরের একমাত্র আপন। তুমি যদি ওকে মেরে ফেলো তবে তোমার মেহনুর তোমাকে কোনো দিনও ক্ষমা করবে না। এই কথায় থমকে গেল এহসান, কিন্তু তবুও সে কঠিন গলায় বলল, আমার নারীর আপন শুধুই আমি। এর মরাতে কিছুই যাবে আসবে না। পরপর কয়েকটা চর বসিয়ে দিল মেহরাজের গালে, কিন্তু মেহরাজ একটাও ফিরিয়ে দিল না। এহসান যখন ঘুষি মারতে গেল তখনই মেহরাজ ঠোঁটের রক্ত মুছে বলে উঠল, এহসান তালুকদার, যদি আমার কিছু হয় তবে তোর বোন সারা জীবন কলঙ্কিত হয়ে থাকবে। এই কথা শুনি এহসান আর সহ্য করতে পারল না। সে এত জোরে ঘুষি মারল যে মেহরাজের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। এসা ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে এহসানের বাহু চেপে ধরে বলে, ভাইজান, দয়া করে ওকে ছেড়ে দাও, দয়া করো। মেহরাজ নিজের ঠোঁটের রক্ত মুছে নিল নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে। তারপর এক ঝটকায় এশাকে নিজের বাহুর মধ্যে নিয়ে বলল, এত নাটক কেন করছিস এহসান তালুকদার? তুই আমার বোনকে জোর করে বিয়ে করেছিস, আমিও তোর বোনকে জোর করে বিয়ে করেছি। এবার তুই নিজের বোনকে চাইলে আমার বোনকে আমায় দিয়ে দে। এহসান গর্জে উঠে বলে, নয়তো কি, কোন বাল ছিড়বি তুই? মেহরাজ ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর বোন যখন অজ্ঞান ছিল তখন আমি ওর সুন্দর কিছু ছবি তুলে রেখেছি। সেগুলো এমন জায়গায় রাখা যেখানে 2 দিনের মধ্যে না ঢুকলে সব পাবলিক হয়ে যাবে। এবার বুঝ। এহসান চিৎকার করে উঠে বলে, হাসিব, নিয়ে আয়। হাসিব কক্ষের বাহিরেই দাঁড়িয়েছিল। এহসানের আদেশ শুনে কয়েকজন মেয়ে গার্ডদের ইশারা করে। সে নিজে যেতে পারবে না, সে কক্ষে এসে আসে। মুহূর্তের মধ্যে কয়েকজন মহিলা গার্ড কক্ষে প্রবেশ করে। মেহরাজ কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এক প্রকার শূন্যে ধরে নিয়ে কক্ষে রাখে চেয়ারে বসিয়ে লোহার তার দিয়ে বেঁধে ফেলল। এসে স্পষ্টই দেখতে পেল সব। তার চোখের সামনে মেহরাজের মৃত্যু লেখা হয়ে গেছে। এহসানের হাতে একখানা চুড়ি একজন এগিয়ে তুলে দিল। এহসান তা হাতে নিয়ে রক্তচক্ষু নিয়ে বলল, এবার তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। এই বলে এহসান মেহরাজের দিকে এগোতে থাকে। এশা জানে আজ যদি এহসান মেহরাজকে মেরে ফেলে তবে সব শেষ হয়ে যাবে। মেহনুর কখনোই এহসানকে ক্ষমা করবে না। আর সে নিজের জীবনে আবারও দ্বিতীয় পুরুষের স্পর্শ পাবে। 2 পরিবারের রক্তাক্ত খেলা শুরু হবে। বিশ্রীভাবে একজন আরেকজনকে মারবে, শেষ করে দিবে। সব কিছু ছিন্নভিন্ন হয়ে যাবে। এশা যে কোনো মূল্যে এহসানকে বোঝাতে হবে, তাকে থামাতে হবে। প্রয়োজনে সারা জীবন মেহরাজের সঙ্গে থাকতে হলেও সে রাজি। তবুও আজ এহসানকে ভুল করতে দিবে না। এশা এক মুহূর্ত দেরি না করে সোজা এহসানের পা জড়িয়ে ধরল। গভীর আর্তনাদে কেঁপে উঠল পুরো কক্ষ। ভাইজান, তুমি ওকে মেরো না, আল্লাহর ওয়াস্তে তোমার বোনকে বিধবা করো না। ভাইজান, আমি ওকে মাফ করে দিয়েছি, মন থেকে মাফ করে দিয়েছি। আমি চাই না আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আসুক। প্রয়োজনে সারা জীবন ওর সাথেই আমি থাকব। তবু তুমি ওকে ছেড়ে দাও। এশার কান্নায় কক্ষের পরিবেশ যেন ভারী হয়ে উঠল। এহসান স্থির দাঁড়িয়ে থাকলো, একটুও নড়ে না। কোনো ভাই তার বোনের এমন আর্তনাদ উপেক্ষা করতে পারে না। সে পারে না, সে পারছেও না। তার রক্তাক্ত রাগের ঢেউ ধীরে ধীরে স্নিমিত হতে থাকে। এহসান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে এশাকে টেনে তুলল, শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। তারপর রক্তচক্ষু নিয়ে তাকালো মেহরাজের দিকে। একটা দহন, একটা তীক্ষ্ণ বিদ্বেষ, একটা পগার হুমকি তার দৃষ্টিতে সব ফুটে উঠল। তুই কি চাস বোন? স্পষ্ট করে বল। তো যা চাওয়া তাই হবে, তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। এসা পুফিয়ে কেঁদে উঠে বলে, আমি চাই তুমি ওকে ছেড়ে দাও। এহসান তিক্ত গলায় হেসে উঠল। ও তোকে দেখে নিয়েছে, খারাপভাবে, তবুও ওকে ছেড়ে দিলে আমি শান্তিতে বাঁচব না। এসে আবার শক্ত হলো। সে জানে আজ যদি সে নিজেকে দুর্বল দেখায় তবে কিছুই রক্ষা করা যাবে না। গভীর শ্বাস নিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমায় হালালভাবে দেখেছে, তাই এটা খারাপ হবে না ভাইজান। আমি ওর স্ত্রী, আমার উপর ওর অধিকার থাকতে পারে, তাই না? এহসান থমকে গেল। তার ছোট্ট বোন, যার চোখের পানিও সে সহ্য করতে পারে না, সে আজ এমন কথা বলছে। সে এশার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, তুই সত্যি ওকে স্বামী হিসাবে মানছিস? এশা জানে সে মিথ্যে বলছে, কিন্তু আজ এই মিথ্যেই সত্যি হয়ে যাবে যদি তার জীবন বাঁচাতে পারে। সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ ভাইজান, আমি ওকে স্বামী হিসাবে মানি। বিশ্বাস করো, ও আমার অনুমতি ছাড়াও আমাকে ছোঁয়নি। আমি অনুমতি দিয়েছি বলেই শুয়েছে। দয়া করে তুমি ওকে মেরো না।
এহসানের চোখ মুখ কঠিন হলো, রাগের সাগরে এক ফোঁটা শান্তির জোয়ার বইল যেন। অন্যদিকে মেহরাজ স্তব্ধ হয়ে এশাকে দেখছে। একজন নারী চাইলে ছলনা করে কাউকে চিরতরে ধ্বংস করে দিতে পারে, আবার সে একই নারী চাইলে ছলনা করে কাউকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেও পারে। এশা সেটা প্রমাণ করল। এশার প্রতিটি কথা মেহরাজার মনে পাচ্ছে। তার নিজের উপরেই ঘৃণা হচ্ছে। এশার মতো একটা মেয়েকে সে এত কুৎসিতভাবে ফাঁসিয়েছে। কি করে পারল? কি করে এতটা নিচে নেমে গিয়েছিল সে? এহসান আবার মেহরাজের দিকে তাকালো। তার চোখে আগুন, তার দৃষ্টিতে হুমকি, কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে তারই বোন। এহসান রক্তাক্ত চক্ষু নিয়ে মেহরাজের দিকে তাকিয়ে বলে, কী রে কাপুরুষের বাচ্চা, পারবি তো আমার বোনকে সুখে রাখতে? মেহরাজ চমকে উঠল, কিন্তু নিজেকে দ্রুত সামলে নিয়ে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, তোমার বোনকে সামলানোর ক্ষমতা আমার আছে, তাই নিশ্চিন্তে ওকে আমার হাতে তুলে দাও। এহসান গভীর শ্বাস নিল, আর মুখে কিছুই বলল না। তার দৃষ্টিতে একটাই কথা বলছিল, যদি একটুও কষ্ট দিস তবে কিন্তু তোকে শেষ করে দিব। মেহরাজ চুপচাপই বসে থাকে। এশা এহসানের বুক থেকে মাথা তুলে এক পলক তাকায়, একবার এহসানের দিকে, একবার মেহরাজের দিকে। তার হৃদয় তখনও কাঁপছে, কিন্তু অন্তত আজকার দিন শেষ হলো রক্তপাত ছাড়া। এই মুহূর্তে এইটুকুই তার বিজয়। এহসান এশাকে ছেড়ে দিয়ে কঠোর স্বরে বলল, যা তৈরি হয়ে নে, বাড়ি যাব। আব্বার অনুমতি নিয়ে তোর আবারও বিয়ে দিব। তারপর মেহেরাজের দিকে ফিরে তাচ্ছিলের হাসি ছুড়ে দিয়ে বলল, কাপুরুষের বাচ্চা, তুইও প্রস্তুত হয়ে যা নিজের দায়িত্বের জন্য। এ বলে এহসান নারী গার্ডদের ইশারা করলো, তারা এসে কক্ষের পাহারা নিল। এহসানের শরীর তখনও রাগে চলছে। মনে চাচ্ছিল মেহরাজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে, কিন্তু আফসোস, জীবনের প্রথম ভুল করেও কেউ বেঁচে গেল। এহসান বেরিয়ে যেতেই এশা ধপ করে মাটিতে বসে পড়ল, হাঁপাতে লাগলো। কত মিথ্যে বলেছে শুধু পরিস্থিতি ঠিক রাখার জন্য, সিসি। কিন্তু সবই হয়েছে আল্লাহর হুকুমে। দৃঢ় পায়ে উঠে দাঁড়িয়ে এশা এগিয়ে মেহরাজের বাঁধন খুলে দিল। তারপর চোখের পানি মুছে ঠান্ডা কণ্ঠে বলল, আল্লাহর হুকুমে বেঁচে গেলি রে কাপুরুষ, নয়তো এখন উপরে থাকতি। এশা কোনো দিকে না তাকিয়ে কক্ষের ওয়াশরুমের দিকে এগোতেই নিল, কিন্তু মেহরাজ ছাড়া পেয়ে হুট করে এশার হাত ধরে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। এশা হতভম্ব হয়ে গেল। তার শরীর কাঁপছে, মনে হচ্ছিল সব শেষ হয়ে যাচ্ছে। মেহরাজ তার কোমর শক্ত করে ধরে এশার মুখের সামনে তাকিয়ে বলল, সংসার করবে আমার সাথে? সারা জীবন থাকবে এই কলঙ্কিত সম্পর্কে আবদ্ধ হয়ে? এশার ভিতরে যেন ধপ করে আগুন জ্বলে উঠল। সে দাঁত পিষেই বলল, তোকে শুধু বাঁচানোর জন্য এসব আবল তাবল বকেছি, নয়তো তোর মতো নিজ মানুষকে নিজের নামের সাথে জোড়াতে চাইনি আমি। মেহরাজ তার হাতের বাঁধন আরও শক্ত করে নিল। চোখ গভীর স্থির দৃঢ় এনে বলল, তাহলে বাঁচালে কেন? মূর্তি দিতে পারতে তোমার ভাইয়ের হাতে। এশা দাঁত চেপে বলল, তুই মিহনুরের ভাই বলে, নয়তো সত্যি বলছি নিজ হাতেই তোকে কোপাতাম। মেহরাজ হালকায় হেসে ওঠে, তবে ঠোঁট ফাটা থাকার কারণে সেই হাসিটা ঠিক জমল না। এশার চোখের কোনো লেপটে থাকা পানি মুছে দিতে দিতে বলল মৃদু স্বরে, তোমার হাতে একবার নয় বারবার কোপ খেতেও আমি রাজি, প্রিয় অর্ধাঙ্গিনী। এসে ক্ষিপ্ত হয়ে বলল, মেহরাজ, ভালো চাষ তো ছেড়ে দে, এভাবে দৌড়েছিস কেন? বুঝতে পারছিস না কষ্ট হচ্ছে? মেহরাজ ধীরে ধীরে তার বাঁধন শিথিল করে, তারপর ঠোঁট কামড়ে কৌতুক ভরা কণ্ঠে বলল, ইস, যদি ঠোঁটকানা ফাটা না থাকতো তাহলে আমি এখন অন্য জগতে থাকতাম। এসার আগে গজগজ করতে করতে বলল, ঠোঁটসহ গালও ফাটবে এখন। আর যদি একটা কথা বলছিস তো মরণের ভয় করে না তোর? এই তো মরতে মরতে বেঁচেছিস মাত্র। মেহরাজ তাচ্ছিল্য হেসে বলল, যখন তোমায় নিজের করা নিয়ত করেছি তখন থেকে মরণের ভয় ভুলে গেছি। এশার কিছু না বলে মেহরাজকে ধাক্কা দিয়ে সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। এশা বোরকা পরে তৈরি হয়ে এসে দেখল এহসান কক্ষে বসে অপেক্ষা করছে। তার পাশে মেহরাজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখ শক্ত ভাবলেশীন। কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই, শুধু অপেক্ষা। এশা বেরিয়ে আসতেই এহসান এক পলক তার দিকে তাকালো, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, চলো। তারপর দুজনকে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ল। গন্তব্য তালুকদার বাড়ি। সেখানে ছোট তালুকদারকেও এনে বসিয়ে রাখা হয়েছে। এ রাতের আগুন নেভানোর জন্য নতুন ঝড় অপেক্ষা করছে। ঘরের এক কোণে জায়নামাজে বসে আছে মেহনুর। তার সাদা কামিজ এখন চোখের পানিতে ভিজে প্রায় ধূসর হয়ে গেছে। তার দুহাত কাঁপছে, বুক দকপক করছে। হে আল্লাহ, তুমি আমার ভাইজানকে বাঁচিয়ে দাও, আমার ভাইজানকে তুমি হেফাজত করো। বারবার একের পর এক সালাতুল হাজতের নামাজ আদায় করছে সে। প্রতি রাগাতে, প্রতি সিজদায় গলে পড়া পানির মতো গলছে তার দোয়া। কান্না করতে করতে মিলিয়ে যাচ্ছে সে।
আখিরা যেন সামনে এসে দাঁড়িয়ে আছে। আর কাঁদবেই বা কেন? সে তো জানে এহসান কতটা অমানুষ হতে পারে। একটা সামান্য কথার জন্য রাসেলের জিভ টেনে ছিঁড়ে ফেলেছিল, তাহলে ভাইজানের জন্য কি করবে? শরীর শিউরে উঠল মেহনুরের। সে কাঁপতে কাঁপতে ভিতর থেকে গুটিয়ে গেল। ভাইজান কি আর বাঁচবে, নাকি এবারও তাকে একটা লাশের দেখা পেতে হবে? শরীরে আর রক্ত নেই, প্রাণ নেই, তবুও সে হাত তুলে মোনাজাত শুরু করলো। হে আল্লাহ, আমি পাপী হতে পারি, কিন্তু তুমি তো দয়ালু। তুমি আমার ভাইজানকে রক্ষা করো। যদি সত্যি তার জন্য এহসানের হাত ওঠে, তো আমি এহসানের মনে দয়া মায়া জন্মাও। মেহনুরের কান্না থামে না। হে রব, তুমি আমার ভাইজানকে গুনাহ মাফ করে দাও। তুমি তাকে ক্ষমা করো। সে যদি অন্যায় করেও থাকে, তবে তুমি তার প্রতি দয়া করো। মোনাজাত করতে করতে তার পুরো শরীর এরকম অসাড় হয়ে যাচ্ছে মেহনুরের। তার ভাইজানের এই বোকামি কি নিয়ে আসবে, নাকি আরও অন্ধকার নামবে তার নিজের জীবনে? তালুকদার বাড়িতে। তালুকদার বাড়ির বিশাল ড্রয়িং রুমে বসে আছেন পরিবারের সকল অভিভাবক। সোফায় হেলান দিয়ে বসে আছেন মনিরুল সাহেব, মুস্তফা সাহেব, এমরান, ইনাম, তৌফিক তালুকদার, তাজিম তালুকদার, মাজহারুল সাহেব আর এহসান। গড় জুড়ে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। কেউ উচ্চস্বরে কথা বলছে না, কিন্তু প্রতিটি শব্দই যেন ভারী পাথরের মতো আশ্রে পড়ছে চারপাশ। সব শুনে প্রথমে মুখ খুললেন মুস্তফা সাহেব। আমার নাতি যেহেতু বিয়ে করেই ফেলেছে, আর এসব তাকে মেনে নিয়েছে, তাহলে এতে আর সমস্যা থাকার কথা না। তার কথায় কেউ দ্বিমত করল না। তবে এহসানের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, সমস্যা থাকার কথা না তো বুঝলাম, কিন্তু তোমার নাতি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? তাকে তার প্রাপ্য সম্মান দিতে পারবে? এবার মুখ খুললেন মাজহারুল সাহেব। কেন পারবে না? আপনি তো জানেন, আমরা তালুকদাররা যতটাই হিংস্র হই না কেন, নিজেদের অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে ততটাই কোমল। আর মেহেরাজ তো তালুকদার বাড়িরই অংশ। সবাই চুপচাপ শুনছিল। তখনই ইমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বোন যদি অশান্তিতে থাকে? মুস্তফা সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, আজ অবধি কোনো নারী তালুকদার বাড়ির স্ত্রী হয়ে অশান্তিতে ছিল না। আর এসার জন্য যদি আলাদা কিছু হয়, তবে আমি কথা দিচ্ছি, এসা মেহেরাজের স্ত্রী হয়ে সারা জীবন শান্তিতেই থাকবে, যদি আল্লাহর হুকুম হয়, ইনশাল্লাহ। সবাই একটু নড়ে চড়ে উঠল। এবার মনিরুল সাহেব বললেন, তাহলে আর দেরি কেন? আবারও বিয়ের ব্যবস্থা হোক। প্রথম থেকে নীরব এহসান এবার মুখ খুলল। তার কণ্ঠে ছিল কঠিন শীতলতা। কাজী রেডি আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে পড়ানো হোক। সবাই একে একে মাথা নেড়ে সম্মতি দিল। কিন্তু এই পুরো সময় একজন কিছু বলছিল না মেহরাজ। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। কোনো প্রতিবাদ নেই, কোনো উচ্ছ্বাসও নেই। শুধু যেন একটা বোবা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সামনে। অন্যদিকে এসা নিজের ঘরে বসে আছে। চারপাশে ব্যস্ততা চলছে, কিন্তু সে যেন সব অনুভূতি হারিয়ে ফেলছে। আমেনা বেগম, আয়েশা বেগম কাঁদতে কাঁদতে তার লাগেজ গুছিয়ে দিচ্ছেন। একটা একটা করে শাড়ি, গহনা, ছোট ছোট স্মৃতির টুকরো ভরে দিচ্ছেন ব্যাগে। কিন্তু তাদের চোখের পানি কিছুতেই বাদ মানছে না। কিভাবে এমন হলো এত হুট করে? তাদের প্রিয় বোনটা এত তাড়াতাড়ি চলে যাবে? এনিসা বেগমও নিজের ঘুমটা দিয়ে মুখ চাপা দিয়ে বসে আছেন। তার কলিজার টুকরো মেয়ে আজ এইভাবে চলে যাবে, তাও আবার এইভাবে। কি করে সহ্য করবেন তিনি? কিন্তু এসা, সে তো কিছুই বলছে না। সে তো একদম পাথর হয়ে গেছে। সে কারো দিকে তাকাচ্ছে না। তার নিজেরই তো অভিযোগ করার সুযোগ নেই। সে নিজেই তো সব কিছু মেনে নিয়েছে, নিজের হাতেই সব শেষ করে দিয়েছে। এই জীবন সে কিভাবে কাটাবে? নতুন জীবনের পথে পা রাখার আগেই কেন যেন মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। কোনো অভিযোগ করার রাস্তাও রাখেনি, নিজ হাতেই সব কিছু গুছিয়ে নিয়েছে। নুরি নিজের কক্ষে ব্যস্ত, কিন্তু হঠাৎই ওর ভাই স্বামী এসে খবর দেয়, ছোট আপ্পি, ছোট্ট ভাইজান বলছে ওনার জন্য লুঙ্গি, টি শার্ট আর মিসওয়াক নিয়ে যেতে পুকুরে। এই কথা বলেই সে ছোট্ট পায়ের তাল দিয়ে দৌড়ে চলে যায়, যেন ওর কাজে শেষ। নুরির বুকের ভিতর ধক করে ওঠে। এদিকে চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে। সবাই জেনে গেছে এশাকে মেহরাজ বিয়ে করে নিয়েছে। এই নিয়ে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। চিন্তার ভারে দম বন্ধ হয়ে আসছে নুরির। এবার কার রক্তে কে গোসল করবে কে জানে। তবে জনাবের আদেশ তো আদেশই। নুরি একটু বিরক্ত নয়। দৃঢ় পায়ে নিজ কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহরুবের কক্ষে প্রবেশ করে। একখানা লুঙ্গি, একখানা টি শার্ট আর মিসওয়াক হাতে নেয়। তারপর পুকুর ঘাটের উদ্দেশ্যে পা বাড়ায়। পুকুর ঘাটে এসে দেখে মেহরুব বৈঠকখানায় বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের স্থির জলে। মনে হচ্ছে যেন কোনো গভীর চিন্তায় নিমগ্ন। নুরি সামনের দিকে গিয়ে দাঁড়ায়। তারপর মাটির দিকে দৃষ্টি নামিয়ে নরম স্বরে বলে, এই নিন ভাইজান। তবে সে মেহরুবের দিকে তাকায় না, কেননা মেহরুবের গায়ে তখন কেবল লুঙ্গি।
যদিও এই দৃশ্য সে আগেও দেখেছে, তবে কেন যেন আজও লজ্জার শিহরণ বয়ে যায় সারা শরীরে। মেহেরুব হাত বাড়িয়ে মিসওয়াক নিয়ে নেয়, তবে টি শার্ট আর লুঙ্গির জন্য বলে, এগুলো তোর কাছেই রাখ। নুরি বিস্মিত হয়, মুখ তুলে তাকায় মেহেরুবের দিকে আর বলে, এখানে রেখে যাই? মেহেরুব দাঁড়িয়ে গিয়ে নরম কণ্ঠে বলে, কেন চলে যাবি? বস, আমি গোসল সেরে নিচ্ছি। নুরি অবাক হয়, কিন্তু কিছুই বলে না। সুযোগ তো পাওয়া গেল এক মনে মেহেরুবকে দেখার, তাই মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, আপনি গোসল করে নিন, আমি আপনার কাপড় দিয়ে নিয়ে যাব। মেহেরুব মৃদু হেসে বলে, তুই শুধু বসলেই হবে। নুরি নিজের হাতে থাকা নিজের প্রিয় পুরুষের টি শার্ট আর লুঙ্গিখানা কোলে নিয়ে বৈঠকখানায় বসে পড়ে। মেহেরুব তখন পুকুরের সিঁড়ি বেয়ে নিচে নামে। মিসওয়াক করতে করতে তাকিয়ে থাকে আকাশের দিকে। নুরি তখন নিজের মারহামকে এক দৃষ্টিতে দেখছে। কি এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে ভিতরে। হঠাৎ এসে প্রশ্ন করে, আচ্ছা মেহরুব ভাই, ভাইজান কি সত্যি এসা পুকুর সঙ্গে সংসার করবে? মেহরুব গায়ে সাবান মাখতে মাখতে তাকায় নুরির দিকে। অবশ্যই করবে, কেন করবে না? নুরি দীর্ঘশ্বাস ফেলে, না মানে সে তো বদলা নিতেই বিয়ে করেছে, তাই জিজ্ঞেস করলাম। মেহরুব মুচকি হেসে বলে, বিয়ে যার কারণেই হোক না কেন, এখন এসা ভাইজানের বেগম, আর তালুকদার বংশের মেয়েরা সব সংসারী। নুরি মনে মনে ভাবে, যদি আমিও মেহরুব ভাইয়ের স্ত্রী হতে পারতাম, যদি আমিও মুত্তাকি জীবন গড়তে পারতাম ওর সাথে। কিন্তু সে কিছুই বলে না। নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা মেহরুব ভাই, একটা কথা বলেই, রাগ করবেন না তো? মেহরুব তখন সিঁড়িতে দাঁড়িয়ে উপরে তাকায়। কিছুক্ষণ চেয়ে থাকে নুরির দিকে। বল। নুরি একটু হাসে, তারপর বলে, ভাইজান তো বেগমের অধিকারী হয়ে গেলেন, আপনি কি বিয়ে করবেন না? মেহরুব মৃদু হাসে, ভাইজানের আগে আমি বিয়ে করেছি, আমি বেগমের অধিকারীও হয়েছি। আমার বেগম আমার সামনেই বসে আছে। নুরি বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে। সেই কি মেহরুবের বেগম? এ কথায় তার বুকের ভিতর যেন এক ঝলক সুখের বাতাস বইতে শুরু করে। চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর মুচকি হেসে নেয় এক গভীর শ্বাস। মেহরুব পুকুরে ডুব দিয়ে ওঠে। নুরি দ্রুত কয়েক ধাপ নেমে তার লুঙ্গি এগিয়ে দেয়। মেহরুব চুলের পানি ঝেড়ে আর সেই পানি এসে পড়ে নুরির মুখে। নুরি চোখ বন্ধ করে ফেলে, সাথে সাথে মুখ কুঁচকে বলে, মেহরুব ভাই, দেখে চুল ঝাড়ুন। মেহরুব নুরির বাচ্চাদের মতো মুখ বাঁকানো দেখে মৃদু হাসে, তারপরে হাত বাড়িয়ে লুঙ্গি পরে নেয়। নুরি তখনও চোখ বুজে রাখে, যতক্ষণ আর নিশ্চিত হয় যে মেহরুব কাপড় পরে নিয়েছে। মেহরুব লুঙ্গি পরে বলে, টি শার্টটা দে। নুরি এগিয়ে দিতে গিয়েও থেমে যায়। মেহরুবের চুল তখনও ভেজা, সে যদি এখন টি শার্ট পরে তাহলে সেটাও ভিজে যাবে। নুরি বিরক্তি নিয়েই বলে, মেহরুব ভাই, আপনি এমন করেন সব সময়, চুল ভেজা রাখেন, তাই কাশি লেগে থাকে। এই বলে সে নিজের ওনার একটা পার্স দিয়ে নিয়ে বলে, নিন, মাথা মুছে নিন, তারপর টি শার্ট পরুন। মেহরুব এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর মাথা নিচু করে নেয় নুরির ওড়না। ধীরে ধীরে মাথা মুছে নেয়। নুরির হাত পা কাঁপছে। নিজের মাহারাম এতটা কাছে, কিন্তু সে স্থির থাকার চেষ্টা করে। মেহরুবের হাতে টি শার্টটা দিয়ে নুরি মেহরুবের কাপড়গুলো ধুয়ে দেয়। মেহরুব কাপড় পরে এক দৃষ্টিতে তাকিয়ে নুরিকে দেখতে থাকে, তারপর নিজেও একটু নেমে অজু করে নেয়। নুরি কাপড় দিয়ে উঠে যাবে, তখনই মেহরুব বলে, অজু করবি না? মাগরিবের আজান হয়ে যাচ্ছে। মেসোয়াক নিয়ে আসি ঘর থেকে। মেহরুব তখন তার নিজের মেসোয়াকটা দেখিয়ে বলে, আমারটা দিয়ে কর, অসুবিধা নেই। নুরি বিস্ময়ে তাকিয়ে থাকে, এ কি, নিজের মেসোয়াক পর্যন্ত ওকে দিয়ে দিচ্ছে? কি হয়েছে তার মেহরুব ভাইয়ের, এমন করছে কেন আজ? নুরিকে চুপ থাকতে দেখে মেহরুব বলে, কিরে, করবি না? নুরি নিজের ধ্যান থেকে বেরিয়ে এসে বলে, হ্যাঁ হ্যাঁ করব, কেন করব না? এই বলে মেহরুবের হাতে তার ধোয়া কাপড়গুলো দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নুরি কোনো দ্বিধা ছাড়াই নেয় মেহরুবের মেসোয়াক, নিজের মুখে তুলে নেয়। আবার ওজুর জন্য প্রস্তুত হয় সে, আর মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। কেন জানি আজকাল এই মেয়েটার সঙ্গে সময় কাটাতে তার ভীষণ ভালো লাগে। একদিনে মুখ না দেখলেও বুকের ভিতরটা শূন্য শূন্য লাগে। এশারের পর এশার মেহরাজ দ্বিতীয়বারের মতো বিয়ে হয়ে গেছে। এখন সে ছোট তালুকদার বাড়ির নববধূ। মেহরাজের কক্ষে বসে আছে সে নিঃশব্দে। এদিকে সবাই মেহনুরকে দেখতে চায়, কিন্তু এহসান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেদিন তোমাদের মেয়ে আমার মেনে নেবে সেদিনই তোমরা ওর সাক্ষাৎ পাবে। আর তোমাদের মেয়ে তো আমার হাতে তুলে দিয়েছ, এখন কোনো ক্যাসাল পাকিও না। মেহনুরের অবস্থা শোচনীয়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সারাদিন জায়নামাজে বসে কেঁদেছে। কান্নায় ভিজেছে তার সাদা ওড়না, ভিজেছে জায়নামাজের প্রান্ত।
নামাজ শেষে যখন শান্তি পেল না তখনই চুপচাপ ছাদে চলে এসেছে। এই ছাদটা তার খুবই ছোট, একদিকে দেওয়াল ভাঙা, অন্যদিকে পুরনো গাছের শেওড়া এসে ঢেকে রেখেছে ছাদের এক কোণ। শীতল বাতাসে পাতাগুলো নড়ে ফিসফিস করে যেন কিছু বলতে চায়, তবু এই ছাদটা তার খুবই প্রিয়। মেহনুর ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আল্লাহ, আপনি আবার ভাইজানকে রক্ষা করুন, রক্ষা করুন। এশাকে বিদায় দিয়ে নিজের নারীর খোঁজে রওনা হয় সে জানে মেহনুর নিশ্চয় নিজেকে শেষ করে দিচ্ছে চিন্তায়। মেয়েটার কোমল হৃদয় সব কষ্ট নিজের মাঝে চেপে রাখে, আর কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যায়। এ মেয়ে কাঁদলে যে তার ভিতরটিও কেঁদে ওঠে। সকালবেলা এহসানের ঘুম ভাঙার পর রান্নাঘরে যায়, গিয়ে দেখে মেহনুর কাঁপছে, ঠোঁট মুখ শুকিয়ে আসছে ওর। হঠাৎই এমন অবস্থায় মেহনুরকে দেখে সে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, এমন করছিস কেন? ভয়ে কাঁপতে কাঁপতে মেহনুর সরে যেতে চাইল এহসানের এমন কথায়, কিন্তু শক্ত পায়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির উপেক্ষা করা এত সহজ নয়। তার ঠোঁট কাঁপছিল, গলার স্বর ভেঙে আসছে। মেহনুর ভয়ের তাড়নায় বলে ফেলে, আপনি আমার ভাইজানকে কিছু করবেন না, এশাকে ভাইজান বিয়ে করে নিয়েছে। এহসান আর কোনো উত্তর দিল না, চোখ সরু করে শুধু মেহনুরের দিকে তাকিয়ে থাকলো, যেন ওর প্রতিটি অনুভূতির বিশ্লেষণ করছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। মেহনুর নিজের হাতে থাকা এহসানের ফোন কাপা হাতে ওর দিকে এগিয়ে দিল। এহসান কিছুটা অবাক হয়ে ফোনটা হাতে নেয়। ফোন হাতে নিয়ে সে দেখতে পায় জয়নাল ফোন দিয়েছে। ফোন কানে নিতেই ওপাশ থেকে জয়নাল এক নাগারে সব বলে গেল। মেহরাজ কিভাবে এশাকে তুলে নিয়ে গেছে, কোন রিসোর্টে উঠেছে, কি পরিকল্পনা করেছে সব। এহসানের চোখে আগুন জ্বলে উঠল সাথে সাথে। সে এক মুহূর্ত দেরি না করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নিজের গাঢ় কালো চাদরখানা জড়িয়ে দ্রুত বেরিয়ে পড়ল। উদ্দেশ্য সেই রিসোর্ট। এরপর থেকে মেহনুরের এমন অবস্থা, তার মাথায় একটা কথাই আসছে, এহসান বাঁচিয়ে রাখবে তো তার ভাইজানকে। বাগানবাড়ির গেট খুলে ঢুকে এহসান প্রথমেই পুকুরের দিকে তাকায়। বুক ধক করে উঠল। মেহনুর এখানে নেই। সাধারণত পুকুর পাড়ে বসে থাকাই ছিল ওর অভ্যেস, কিন্তু আজ কোথাও দেখা যাচ্ছে না। অস্থিরতা গ্রাস করল এহসানকে। সে দ্রুত ঘরে ঢুকে পড়ল। শূন্য বিছানা, নিস্তব্ধ পরিবেশ, বাথরুম, রান্নাঘর সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু মেহনুর কোথাও নেই। এহসানের কপালে ঘাম জমে ওঠে, গলার ভিতর শুষ্ক হয়ে আসছে, ডোক গিলতেও কষ্ট হচ্ছে। পা বাড়ালো ছাদের দিকে। সিঁড়ি বেয়ে উঠতেই একটা মিষ্টি কান্নামাখা সুর কানে এলো, যেন কারো গভীর আবেগ মিশে আছে সেই সুরে। এহসান থমকে দাঁড়ায়। বুকের ভিতর অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। আলতো পায়ে ছাদে উঠতেই স্পষ্ট দেখতে পেল মেহনুর শেওড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখ বন্ধ, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর সে নাশিদ গাইছে। এহসান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, গভীর দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে, তারপর হালকা শ্বাস ফেলে বলল, তুমি এখানে? মেহনুর চমকে ওঠে, শরীর কেঁপে উঠল ভয়ে। মনে হলো এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এহসানের দিকে ঘুরে দাঁড়ালো, চোখ দুটো রক্ত লাল, কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হয়ে গেছে। এহসানের বুকটা মোচড় দিয়ে উঠল। এতটা কষ্ট পেলি? মেহনুরের ঠোঁট কাঁপছে, ভাঙা কণ্ঠে বলল, আমার ভাইজানকে মেরে ফেলেছেন? এহসান মৃদু হাসল, ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, মেরে ফেলতাম, কিন্তু আজ শুধু আমার বোনকে বিধবা করতে চাইনি বলেই মারলাম না। মেহনুরের চোখ চকচক করে উঠল, তাহলে ভাইজান বেঁচে আছে? এহসান ওর কোমরের কাছে হাত রেখে আরও কাছে টেনে নিল, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ বেঁচে আছে, নতুন করে বিয়ে দিয়ে এলাম তোমার ভাই আর আমার বোনের। মেহনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এসা বিয়েতে রাজি ছিল? এহসান গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ রাজি ছিল, এবং যখন আমি তোমার ভাইকে মারতে যাচ্ছিলাম তখন সে নিজেই হাত জোর করে বলেছিল আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন, তাই তোমার ভাই আজ বেঁচে গেল। মেহনুর হতবাক হয়ে গেছে, সত্যি এসা ভাইজানকে মেনে নিয়েছে? এহসান দীর্ঘশ্বাস ফেলল, সবাই তো তোমার মতো বোকা নয় যে ভালোবাসা চিনতে পারবে না। এসা ঠিকই নিজের আসল ঠিকানা চিনে নিয়েছে, আর আমি জানি তোমার ভাই আমার বোনকে সুখে রাখবে, সে সাদাসিধা মানুষ। মেহনুর কিছু বলল না, শুধু এহসানের চোখের দিকে তাকিয়ে রইল। এহসান কয়েক মুহূর্ত ওর দিকে চেয়ে রইল, তারপর আলতো করে ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, একবার, দুইবার, কয়েকবার। এতদিন পর কি এবার বিশ্বাস করতে পারবি যে তোর জায়গা শুধু আমার কাছেই? মেহনুর চোখ বন্ধ করল, অশ্রু আবারও গড়িয়ে পড়ল। এহসান হাত ওর কাঁধ শক্ত হলো, আর কিছু না হোক, এই চোখের কান্না আমি আর দেখতে চাই না, এবার শান্ত হ। হালকা বাতাস
সন্ধ্যার হালকা বাতাস ছাদে বইছে, আকাশের ছাদের আলো। মেহিনুর আবার সত্যিই নির্বার বোধ করলো। এহসান ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। মেহিনুরের গালে আলতো করে হাত রেখে বলে, চিন্তা করো না, আমি এমন কিছু করব না যাতে তোমার কষ্টের কারণ হবে। মেহিনুর এহসানের হাত নিজের হাতে চেপে ধরে মৃদু স্বরে বলল, সত্যি করবেন না তো? এহসান মৃদু হেসে বলে, সেটা পরিস্থিতি বুঝে। মেহিনুর এহসানের পানে তাকিয়ে বলে, আচ্ছা, সত্যি আপনি আমায় ভালোবাসেন? সত্যি? এহসান মৃদু হেসে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা এতটা ভয়ঙ্কর গহীন যে সেই গহীনে আমার ভয়ঙ্কর পাপও আটকে পড়ে গেছে। মেহিনুর শুধু নিরলস চোখে তাকিয়ে থাকে এহসানের দিকে। এহসান আর কোনো কথা বলে না, শুধুই নীরবে মেহিনুরকে নিজের বুকের মধ্যে টেনে নেয়, যেন তার স্পর্শে সমস্ত আশ্বাস লুকিয়ে আছে। তারপর এক মুহূর্ত দ্বিধা না করে মেহিনুরকে কোলে তুলে নেয়। মেহিনুর নির্বিকার দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে থাকে। ওর প্রতিটা শিরা উপশিরায় স্নিগ্ধ ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে। তার ভাইজান বেঁচে আছে, আবার সে নিজেও স্বামীর ভালোবাসা পেয়ে গেছে। এটাই তো পরম পাওয়া। মেহিনুর মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলো। এহসান মেহিনুরকে ঘরে এনে নামিয়ে দিয়ে আদেশে সুরে বলে, যাও খাবার নিয়ে আসো। মেহিনুর রান্না করেই রেখেছে, কাঁদতে কাঁদতে রান্না করছে, কারণ জানে এহসান আসা মাত্রই খাবার চাইবে, যদি না থাকে হাজারো অসভ্য কথা বলবে, তাই আগেভাগে সব তৈরি করে রেখেছে। রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার তুলে নিয়ে আসে সে। এদিকে এহসান ফ্রেশ হয়ে এসে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় বসে। শরীরে জ্বর, তবুও দিনভর দৌড়ঝাঁপের পর একটু প্রশান্তি লাগছে। মেহিনু ধীরে ধীরে খাবার নিয়ে এসে এহসানের সামনে বসে আর খাবার তুলে ধরে এহসানের মুখের সামনে। এক হাতে ফোন কাটছে এহসান, অন্য হাতে বেগমের হাত থেকে খাবার নিচ্ছে। খাবার তোলার সময় কাছের ছড়ির টুংটাং শব্দ ঘরে এক নরম আবহ তৈরি করছে, যা এহসানের মনকে অদ্ভুত এক প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। হঠাৎই এহসান হেসে বলে, মেহনুর, চল আজ আমরা আমাদের বাসরটা সম্পূর্ণ করে নেই। এমন কথা শুনে মেহনুর চোখ বড় বড় করে তাকায়। মুহূর্তে তার গাল রাঙা হয়ে ওঠে, চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট। দাঁত চেপে বলে, স্বপ্ন আর বাস্তব এক নয়, তাই স্বপ্নের কথা স্বপ্নেই বলুন, বাস্তবে নয়। এহসান ফোনের স্ক্রিনে চোখ রেখে মুচকি হেসে বলে, এই স্বপ্ন একদিন এমন বাস্তব হবে যে দেখবি তুই আমার 3 সন্তানের মা হয়ে গেছিস। এ কথা শুনে মেহিনুরের কান গরম হয়ে যায়। চোখ কপালে তুলে রাগী কণ্ঠে বলল, আর একটা অসভ্য কথা বলে আমি এখনই ঘুমিয়ে যাব, নিজের খাবার নিজে খাবেন। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, আজ রাত ঘুমানোর জন্য নয় জান, আজ রাত আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য। মেহিনুর ক্ষিপ্ত হয়ে এহসানের মুখে খাবারের টুকরো চেপে ধরে বলে, ছিছি, এত অসভ্য জবান। এহসান নির্লিপ্ত হাসে। এশা মেহরাজের ঘরে রয়েছে, মেহরাজের বউ সেজে, ঠিক যেমন তার ভাবিরা মেহিনুরকে সাজিয়েছিল। শাড়ি পরা, হাতে মেহেদি, মেকআপ করা, সব কিছুই ছিল, কিন্তু সে আজ কিছুই রাখেনি, সব ধুয়ে ফেলেছে। রাগের সমস্ত সাজগোজ মুছে ফেলেছে। শাড়ি খুলেনি, পরে আছে। তার লাগেজের চাবি আনতে ভুলে গেছে, বাড়ি ছেড়ে রেখে এসেছে। এসা বেলকনিতে দাঁড়িয়ে আছে আর নিজের অন্ধকার ভাবছে। ঠিক তখনই কক্ষের দরজা খুলে মেহরাজ ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে মেহরাজ এশাকে দেখতে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে। বেলকনির দিকে এগিয়ে যায়, সেখানে গিয়ে দেখে এশা পিছন দিক থেকে দাঁড়িয়ে। ছাদের আবছা আলোয় আরও আবেদনময়ী লাগছে তার বেগমকে। মেহরাজ কিছু না বলেই পিছন দিক থেকে এশাকে জড়িয়ে ধরে, গাড়ে ঠোঁট ঠেকিয়ে দেয়। এশা হঠাৎই এমনভাবে আঁকড়ে ধরা পড়ায় ঘাবড়ে যায়, তবে তার শরীর অবশ হয়ে যায়, কিছুই করতে পারে না। মেহরাজের স্পর্শ তাকে স্তব্ধ করে দেয়। কিছু সময় পর নিজেকে সামাল নেওয়ার চেষ্টা করে এশা, এরপর নিজের কোমরে থাকা মেহরাজের হাতটা শক্ত করে খামছে ধরে বলে, শয়তান, এত সাহস কোথা থেকে আসলো যে আমাকে জড়িয়ে ধরেছিস? মেহরাজ আবার শক্ত খামচির পর তাকে ছেড়ে দেয়, মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহ, এই ভয়ঙ্কর মেয়ে মানুষ তুমি? এশা মেহরাজের দিকে এক টুকরো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরাজের চোখে মেহেদি রাঙা হাতে, এলোমেলো চুলে তার শ্যামবর্ণের মায়া মাখা মুখ এক অন্যরকম সৌন্দর্য লাগছে, যে সৌন্দর্যে তার আত্মাকে মুগ্ধ করে তুলেছে। মেহরাজ কিছু না বলে এশার গালে হাত রেখে বলে, বিশ্বাস করো বউ, তোমার মতো এত সুন্দরী বউ আমি কখনো কল্পনাও করিনি। এশা মেহরাজের হাত এক ঝটকায় সরিয়ে দেয়, তুই যে নেশা করে এসে এসব বলতেছিস, আমি ভালো করেই বুঝতে পারছি আমি সুন্দর না, আমি কালো। মেহরাজ এশার কোমর জড়িয়ে নিজেকে কাছে টেনে এনে এক দৃষ্টিতে বলে, তুমি শুধু সুন্দরী না,
তুমি মায়াবতী, রূপবতী আর সাথে অসভ্যবতী, যে নিজের স্বামীকে গালাগালি করে। এশা দাঁত চেপে বলে, কিসের স্বামী? তুই তোর মতো করে এক ইবলিশকে আমি আমার স্বামী হিসাবে মেনে নিব, এ কথা ভাবছিস কি করে? তুই একটা কাপুরুষ, আর তোকে গালাগালি করলে মন শান্ত হবে। তুই গালি শোনারে যোগ্য। মেহরাজ এশাকে আরও নিজের সঙ্গে টেনে ধরে বলে, তাহলে চলো পুরুষত্ব দেখিয়ে দেই। এত কাপুরুষ কাপুরুষ যখন বলছ। এশা চিৎকার করে বলে, স্যার বলছি, কুত্তা, স্যার আমায়। মেহরাজ মুচকি হেসে বলে, বউ এত গালাগালি করো না, নয়তো তোমার ঠোঁটও আমার মতো পাটা থাকবে। এশা রেগে হাত উঁচিয়ে মেহরাজের থুতনি চেপে ধরে বলে, তোকে বাঁচানোটা আমার মারাত্মক ভুল হয়েছে, এখন দেখছি তুই আমাকে জ্বালিয়ে খাবি। মেহরাজ এশার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, হ্যাঁ গো বউ, তোমায় আমি একটু একটু করে সারা জীবন জ্বালিয়ে খাবো, সারা জীবন, মনে রেখো। এশা মেহরাজকে ধাক্কা দিয়ে বলে, তোর মতো কাপুরুষের সাথে আমি সারা জীবন থাকলে তো। মেহরাজ এশার কথায় ঠোঁট কেটে হেসে বলে, এত করে কাপুরুষ বলো না, পরে দেখবি 3-4টা বাচ্চার মা হয়ে গেছ। এই আমি কাপুরুষের দ্বারা? মেহরাজ আর কিছুই বলতে পারে না, ঠাস করে সর বসিয়ে দেয় এশা মেহরাজের গালে। মেহরাজ এশা থাপ্পড় খেয়েও কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো এশা যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল সেই হাত ধরে চুমু দিতে থাকে। এশা আবার বেশ বিপদে পড়ে যায়, এই পুরুষ এত ঘাট তেরা আর নির্লজ্জ হয় কি করে। মেহরাজ এশাকে ছেড়ে দেয়, কম দখল তো গেল না তার উপর, তাই যন্ত্রণা দিয়ে আর লাভ নেই। এশা মেহরাজের হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে কক্ষে চলে এসে বিছানায় বসে যায়। মেহরাজও পিছু পিছু কক্ষে চলে আসে। এশা মেহরাজকে বলে, আমার লাগেজের তালা ভেঙে দে, আমি কাপড় বের করব। মেহরাজ এশার লাগেজের দিকে এগিয়ে যেতে যেতে বলে, শুধু লাগেজের কেন, তুমি বললে তো তোমার মনের তালাও আমি ভেঙে দিতে পারি। এশা ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। মেহরাজ এশার এই দৃষ্টি দেখে চুপচাপে লাগেজের সামনে বসে পড়ে। মেহরাজ লাগেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, এটা কাটা ছাড়া খোলা সম্ভব নয়, সকালেই খুলবো কাটার এনে। এশা মেহরাজের দিকে তাকিয়ে বলে, কাজের কোনো বাল তো পারিসই না, সব পারিস শুধু শয়তানি। মেহরাজের কথায় বেশ চটে যায়, মেয়েরা কেন এত গালাগালি করবে, কিন্তু তাও রাগকে শান্ত করে বাথরুমে গিয়ে অজু করেই বেরিয়ে আসে। এশা তখন আগের মতোই বিছানায় বসে আছে। মেহরাজ তাকে তেতি তুলতে এগিয়ে এসে ঝুঁকে বলল, বউ চলো না বাসর করে ফেলি। এশা দাঁত চেপে মেহরাজের দিকে তাকিয়ে বলে, ইবলিশের ইবলিশ, তোর বাসর তুই কর। মেহরাজ টিটকারি হাসি দিয়ে বলে, হ্যাঁ সে তো করবই, কিন্তু তার জন্য তো তোমায় প্রয়োজন। এশা মেহরাজের কথায় নিজের পায়ের দিকে তাকিয়ে তারপর মেহরাজের দিকে ফিরে বলে, ভাগ্য ভালো তোর, আমার পায়ে জুতো নেই, যদি আমার পায়ে জুতো থাকতো তো এখনই এই জুতো তোর গালে লাগতো। মেহনুর আলমারি থেকে কাপড় গোছাচ্ছে আর এহসান বিছানায় বসে বসে তার নারীকেই পরখ করছে। মেহনুর বিড়বিড় করে শুধু এহসানকে গালি দিচ্ছে, শয়তান লোক, খারাপ লোক, খবিশ লোক, একবার ঘরে এলেই সারা ঘর সাতামাতা করে নেয়। মন তো চাচ্ছে কাপড়গুলো ওনার মুখে ছুঁড়ে মারি। এরপর এহসান মেহনুরকে বিড়বিড় করতে দেখে ওকে উদ্দেশ্য করে বলে, কী রে কৌদরের বাচ্চা, কী বিড়বিড় করছিস? মেহনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে বলে, ঘরের কী অবস্থা করেছেন হ্যাঁ, এসব এদিকে ওদিকে কাপড় সবসময় এমন করেন কেন? এহসান ব্রু কুঁচকে বলে, তুই বউ হস আমার, আর আমার যেমন মন চায় তেমন ঘরকে অগোছালো করব, তুই আসিস তো ঘর গোছানোর জন্য। মেহনুর রাগে ফুঁসে এহসানের দিকে তাকায়, ফের নিজের কাজে মনোযোগ দিয়ে এহসানকে মনে মনে গালাগালি করতে থাকে। মেহনুরকে রেগে যেতে দেখে এহসান টিটকারি করে বলে, ওগো বউ রাগ করো না, রাগলে তো তোমায় আমার বাচ্চার মা লাগে। এহসানের এমন লাইন ছাড়া উক্তি শুনে মেহনুর রেগে ওর দিকে তাকিয়ে বলে, বন্ধ করবেন না আপনি, না আমি গোছানো বন্ধ করে ঘুমিয়ে যাব। এহসান নিজের হাত মাথার পিছনে নিতে নিতে বলে, এত যে ঘুমানোর কথা বলছো, ঘুমাতে কি পারবে আজ আদৌ? কারণ তোমার স্বামী আজ পুরো স্বামী স্বামী ভাবে আছে। মেহনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে এবং এহসানের কিছু টি শার্ট এগিয়ে দিয়ে বলে, এত অকাজের কথা না বলে এই নিন, টি শার্টগুলো ভালো করে বাস করুন, কাজের কাজ করুন। এহসান উঠে বসে, নিজের টি শার্টগুলো বাস করতে করতে বলে, জানিস বউ, তোকে আজ পুরোপুরি বউ বউ লাগছে। মেহনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে আর এহসানের সামনে বসে সে টি শার্টগুলো বাস করতে করতে বলে, আপনার দ্বারা কোনো কাজ হবে না, হবে শুধু অকাজ আর অকাজ। এহসান মেহনুরের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার দ্বারা আর কিছু হবে কিনা জানি না, কিন্তু আমার দ্বারা তুই কয়েক সন্তানের জননী ঠিকই হয়ে যাবে। তারপর একটু থেমে বলে, ইনশাল্লাহ। মেহনুরের আবার ধৈর্যের ভাত ভেঙে যায়।
এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, মুখ ভেঙে দেব আর একটা বেশি কথা বললে, খারাপ পুরুষ কোথাকার। এহসান ঠোঁট কেটে হেসে বলে, এদিকে আয় না রে, একটু খারাপই তোর সাথেই করি, খারাপ যখন বললি। মেহনুর বিরক্তি নিয়েই এহসানের দিকে তাকিয়ে হাতে টি শার্টগুলো নিয়ে উঠে যায়। তারপর আলমারিতে রেখে দেয় অতি যত্নের সহিত। আলমারি লাগিয়ে এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, আর যদি দেখি আলমারির কাপড় এদিক সেদিক হয়েছে তো দেখবেন আমি কি করি। এহসান আবারও বিছানায় হেলান দিয়ে দিতে বলে, তুই যাই দেখাস আমায়, কিন্তু আগে তোর ঘাড়ের তিলটা দেখাতে হবে। আমি বলে দিলাম আগে ভাগে। মেহনুর আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে, একটা অমানুষ, আপনি মানুষ হলেন না এখনও। এ বলে বাথরুমে প্রবেশ করে অজু করে বেরিয়ে এসে দেখে এহসান তার পানেই তাকিয়ে আছে। এটা দেখে মেহনুর কিছু বলে না। কি বলবে, এই পুরুষের কাজই তো এটা, যখন সুযোগ হয় তখনই তার পানে তাকিয়ে থাকা। মেহনুর আলমারি থেকে ওষুধের বক্স থেকে একটা ওষুধ নিয়ে এসে এহসানের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, ওষুধটা খেয়ে নিন, জ্বর এখনও কমেনি। এ বলে এহসানের হাত টেনে নিয়ে এহসানের হাতের তালুতে ওষুধটা দিয়ে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এসে এহসানের দিকে এগিয়ে দেয়। এহসান শান্তভাবেই তা খেয়ে নেয়। মেহনুর বাতি বন্ধ করে এসে বিছানায় উঠে যায়। আজ আর এহসানের বুকে মাথা রাখে না। এহসান এমনিতেই অসুস্থ, তাই প্রয়োজন নেই নিজের ভার ওর উপর ছেড়ে দেওয়ার, তাই বালিশেই মাথা রাখে। মেহনুর বালিশে মাথা রাখার কিছু মুহূর্ত পর এহসান এগিয়ে এসে মেহনুরের বুকে নিজের মুখ গুজে দেয়। মেহনুর দীর্ঘ শ্বাস ফেলে এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান আয়েসে চোখ বুজে নেয়। কিন্তু এহসান কি শান্তিতে থাকার মানুষ? সে সবসময় মেহনুরকে লজ্জায় ফেলার ধান্দায় থাকে। মেহনুরের যা মনে হয়, এই যে মেহনুরের বুকে শুয়ে আছে, তবে গত রাতের মতো শান্ত হয়ে নয়। এদিকে নড়ছে তো ওইদিকে নিজের মুখ তুলে মেহনুরের থুতনিতে থাকা তিলে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে, তো মেহনুরের গলায় নিজের মুখ বুঝে দিচ্ছে, তো আবার বুকে, আবার ওর কানের লতিতে নিজের ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। মেহনুর বিরক্ত হয়ে রাগে ফেটে পড়ে বলে, আমি এখন কান্না করে দিব? এমন করছেন কেন? আপনার দাড়ির ত্বক স্পর্শ হলে খুব কষ্ট হয়, শুনুন তো। এহসান মেহনুরের গলায় মুখ বুঝে বলে, কাঁদলে কাঁদো, তোমার কান্না তীব্র থেকে তীব্র করে তুলবে, সমস্যা কি? তারপর একটু থেমে বলে, আমার দাড়ি ঠোঁট স্পর্শ করবে তোমার পুরো শরীর জুড়ে, মনে রেখো। মেহনুর এহসানের কথায় বিরক্ত হয়ে যায়। যখন থেকে এসেছে এই পুরুষ, তখন থেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। সারাটা দিন কেটেছে বাইয়ের চিন্তায়, আর এখন রাত কাটবে এই পুরুষের যন্ত্রণায়। এসা ঘুমিয়ে আছে, আর ওর পাশেই শুয়ে আছে মেহরাজ। যদিও এসা ঘুমানোর আগে সে সোফাতেই ছিল, কিন্তু এশাকে ঘুমাতে দেখে এক লাফে চলে এসেছে বিছানায়। এশাকে খুঁটিয়ে দেখছে মেহরাজ। এশার পরনে শাড়ি এলোমেলো হয়ে আছে, তাই ওর শরীরের অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে মেহরাজ। মেহরাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে এশার দিকে। শুধু তাকিয়ে নয়, তার জীবনে কোনো নারীর আগমন ছিল না। এই নারী প্রথম, আর এই নারীই তার বেগম। তাকে অনেকেই পছন্দ করত। দেশের বাইরে যাওয়ার পর কত নারীর থেকে যে সে প্রেমের প্রস্তাব পেয়েছে তা নিজেরও জানা নেই, কিন্তু সেসবে নিজেকে পাত্তা দেয়নি। সে নিজের পড়াশোনা করে ল্যাব নিয়েই পড়েছিল, আর সফলও হয়েছে যেমন পরিশ্রম করেছে। কিন্তু এই জেদের বশে বিয়েটা করে এই নারীতে আটকা পড়ে গেছে সে। মেহরাজের ইচ্ছেই ছিল যদি কোনো নারীকে ভালোবাসে সেটা হবে তার বউ, আর সেটাই হলো। কিন্তু তার বউ তো আর বউ নয়, আগুনের গোলা। কথায় কথায় স্যাত করে ওঠে, আর কি যে গালাগালি! মেহরাজের তো কানে তালা লেগে যায়। এসব ভাবছে মেহরাজ, আর এক পানে তাকিয়ে আছে নিজের বেগমের দিকে। এশার ঘুমের মধ্যে মনে হয় কেউ ওকে দেখছে। এশার গুম গুম চোখ খুলে যায়। চোখ খুলে মেহরাজ এভাবে নিজের এত কাছে দেখে এশার হুঁশ উড়ে যায়। এশা চিৎকার করে বলে, এই কুত্তা, তুই এখানে কি করছিস? মেহরাজ মুচকি হেসে এশার গালে হাত দিয়ে বলে, তোমার শাড়ি খুলে গেছে সেটাই দেখছি। এমন কথা শুনি এশার চোখ বড় বড় করে নিজের দিকে তাকায়। নিজের এমন অবস্থা দেখে এশা চিৎকার করে বলে ওঠে, ও কুত্তারে, তোর জন্য আমি ঘুমিয়েও শান্তি পাই না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আত্মার আগলে। এটা গল্পের পঞ্চম অংশ। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।